নিশিম ও নীরবতার পর শাওলিন বিদায় জানালো ইরাকে। চায়ের দাম, খুচরো মুহূর্ত সব কিছু জানালো নিজের থেকে। বুঝতেও দিল না কতখানি ক্লান্ত ওর দেহ মন, কতটা ঘুমিয়ে আসছে ওর স্নায়ু ও চৈতন্য। অবস্থা বেগতিক বুঝিয়ে বোধ হয় ইরা গল্প, আলাপ, বাড়তি কথাবার্তা দীর্ঘ করল না। স্কুটিটা চালু দিয়ে এক পলক শাওলিনের দিকে গভীর দৃষ্টিতে তাকালো ইরা। কেমন অদ্ভুত রহস্য জড়ানো কণ্ঠে বলল, রাস্তায় একা ঘোরাফেরা করো না, সঙ্গে বন্ধুবান্ধব রাখবে। আজ একা এসেছো এতে সমস্যা নেই, কিন্তু সাবধান, ঢাকার পথঘাট একা একা নয়, ঠিক আছে? কথাগুলো দারুণ প্রশ্ন উদ্রেকের সঞ্চার ঘটালো শাওলিনের বুকে। দুরু দুরু করে কেঁপে উঠল ওর সদা ঠান্ডা চিত্ত। মনে হলো খারাপ কিছুর পূর্বাভাস আগে ভাগে জানিয়ে যাচ্ছে ইরা, অথচ কথাগুলোর ভাঁজে ভাঁজে কেমন উদ্ভট ভীতির আশঙ্কা। তুম করে স্কুটিটা নিয়ে চলে গেল কর্নেল কন্যা ইলহাম আজিজ। পিছু রেখে গেল একরাশ ধোঁয়াটে গন্ধ, স্কুটির চলন্ত শব্দ আর শেষ বিকেলে ডুবে যাওয়া সূর্যাস্তের প্রখরতা। বা কাঁধে কাপড়ের টোট ব্যাগটা ঝুলিয়ে নিয়ে রূপনগর ছেড়ে বাসামুখ গন্তব্যের দিকে পা বাড়ালো শাওলিন। দিনের পিদিম নিভে চারপাশটা সন্ধ্যার গাঢ় আছে অন্ধকার বনে ডুবে যাচ্ছে। যাত্রীদের ঠাসাঠাসি এক লোকাল বাসের ছোট্ট সিটে জানালা সংলগ্ন হয়ে বসেছে শাওলিন। কোলের ওপর ওর টোট ব্যাগটা। বাসটা চলছে ধিমে গতিতে। জ্যাম, কোলাহল, সিগনালে আটকে পড়া অজস্র গাড়ির শব্দে ওকে কেন জানি আজ স্পর্শ করছে না। চোখ দুটো জানালার বাইরে বেগুনি রঙে ডোবা সন্ধ্যা লগ্ন লগ্ন। বুকের ভেতরটা কেমন এক জড়তা সম্পন্ন ভয়ে জড়সড়। ভয়ের তলাটা যেন ওকে আষ্টে পিষ্টে পিষে ফেলেছে প্রচণ্ড। প্রচণ্ড দমবন্ধ লাগছে ওর ছোট্ট বুকের মধ্যেখানে। মাকে প্রচণ্ড রূপে মনে পড়ছে আজ। ভীষণভাবে ইচ্ছে করছে দু হাতে সেই মা গন্ধ মাখানো মাতৃদেহটা শক্ত করে জড়িয়ে ধরতে। ছোটবেলার স্মৃতি খুব একটা ভোলেনি 19 বছর বয়সী শাওলিন। মনে আছে মায়ের দুটো অপূর্ব সুন্দর চোখ ওর মনের কথা বেশ ভালো করেই ধরতে পারত। কোথায় ব্যথা, কোথায় যন্ত্রণা, কোথায় একটু অসামঞ্জস্য, কোথায় ওর সমস্যা, সব মায়ের মাতৃমন এক হলফে বুঝে যেত। মনে মনে অশান্ত বিশ্রান্ত বোবা চিত্তটা আজ কথা বলে উঠল ওর। তুমি পাশে থাকলে আমার না বলা কষ্টগুলো বেশ সহজ হয়ে যেত মা। তুমি আজ কাছে থাকলে আমার বহু সমস্যা হয়ে যেত সমাধান। সমাজের যন্ত্রণায়, মানুষের নোংরা কথাবার্তায়, ভণ্ড চোরদের আচরণে তুমি আত্মহত্যাকে ফুলের মতো মনে করেছ। আর দেখো, সেই সমাজ নিজের মতো আছে। পাশের বাড়ির মানুষগুলো দিব্যি দিন কাটাচ্ছে। মিথ্যাবাদী ভণ্ডরা আজ নরম গালিচার সুখের দিন গুনতে বিভোর। ওদের কিছু হয়নি, ওদের কেউ বিচার করবে না। ওরা মানুষের সুখ হত্যা করে সবচেয়ে বেশি সুখের আমেজে আছে। বুকের ভেতরে ওদের এতটুকু লজ্জা নেই, এতটুকু চিন্তা নেই, সামান্যতম ভয় নেই কত বড় অন্যায় কাজগুলো ওরা করেছে। অথচ ওরাই পৃথিবীতে সবচেয়ে বেশি আরামে, স্বস্তিতে, স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে, থাকছে। এত অন্যায়, এত বিষাদ, এত নির্মম ব্যবহার সহ্য করতে করতে তো মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে। মানুষ দিনকে দিন বড্ড নাজুক হয়ে পড়বে। কোথায় গেলে সত্যিকারের একটা বিচার মজলিস পাওয়া যাবে? কোথায় গেলে মানুষ ভরসা পাবে আমি একটা ন্যায়ের বিচার পাবো? পৃথিবী আজ শক্তিশালীদের গোলামি করতে ব্যস্ত, যারা অর্থ, দম্ভ, ক্ষমতা, মুখোশ, মিথ্যে ভণ্ডামি দিয়ে সব কিছু ঢেকে রাখতে তৎপর। তাদের এই রঙিন রাজ্যের আড়ালে খুব কুৎসিত একটা মুখ আছে, দূষিত একটা রূপ আছে। ওই মুখ কেউ কখনো দেখতে পারে না। সমাজের লোক ওই মুখ কোনো দিন দেখে না। তারা শুধু উপরে উপরে তাদের জাঁকজমক দেখে মুগ্ধ হয়। বিভোর হয়ে তাদের মিথ্যা ভাড়ামিতে ভক্ত অনুসারী হয়ে যায়। কথাগুলো অজান্তে নিজের স্মৃতিতুল্য মায়ের কাছে অভিযোগ করে বলছিল শাওলিন। পাশে বসা মহিলা ওকে এই শোনো শোনো বলে ডেকে যাচ্ছে, সেদিকে ওর খেয়াল হয়নি বিন্দুমাত্র। হঠাৎ কোলের ওপর হাতের ঝাঁকুনি খেয়ে ঝট করে সচকিত হলো। পাশে বাঁদিকে মুখ ঘুরিয়ে চাইলে একজন বোরখা বেশে মহিলা ওর দিকে ছোট্ট একটা জিনিস বাড়িয়ে বলল, এই নাও, ধরো এটা, এটা তোমাকে ওই লোকটা দিতে বলল। আশ্চর্যে হতবাক শাওলিন মহিলার নেকাপে ঢাকা চোখ দুটোর দিকে চোখ রাখল। বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় সাথে সাথে উচ্চারণ করল, কোন লোক, কে? আমি তো চিনি না। আমাকে বললো এটা তোমাকে দিতে। এই ভিড়ভাট্টার মধ্যে আমি দেখিনি লোকটা কোন দিকে গিয়েছে। হতবিহ্বল শাওলিন মহিলার চোখে থেকে চোখ সরিয়ে তাকিয়েছে। নিজের হাতের মুঠোয় ধরা বস্তুটার দিকে চোখ পড়তেই চরম আশ্চর্যে অস্ফুট স্বরে শব্দ করে ওঠে। সহসা আটকে উঠল নাকি চমকে উঠল তা বোঝা গেল না। ছোট্ট চিরকুট মতো একটা কাগজে গোটা গোটা অক্ষরে নীল কালিতে লেখা, ভয় পাবার কারণ নেই, আমি আগামী স্টপেজে নামতে পারবে?
নামো, দেরি করবে না। দু বাক্যের কথাটুকু পড়ে বুকের ভেতরটা কেমন গুড়গুড় মেঘের ডেকে উঠল। চিনচিন করে একটা তীক্ষ্ণ ফলা কোথায় যেন ঢুকলো ওর। আশেপাশে ব্যগ্র ব্যাকুল দৃষ্টিতে সেই রহস্যময় ব্যক্তিকে খুঁজতে লাগলো। অনেকটা অস্থির ভঙ্গিতে বাসের প্রতিটা কোণা উদ্ভ্রান্তের মতো খুঁজে দেখতে লাগলো, কিন্তু কাউকে আবিষ্কার করলো না। গায়েবী ঘটনার মতো উধাও হয়ে গেছে যেন অখ্যাত লোকটা। ঢোক গিলে আরেকবার হাতের চিরকুটে তাকালো শাওলিন। এরপর পাশে বসা মহিলার দিকে ব্যাকুল বিদ্ধ হয়ে প্রশ্নাতুর চোখে শুধালো, শুনুন, আপনি তাকে দেখেছেন না? সেই ব্যক্তি দেখতে কেমন ছিল? বেশভূষা, চেহারা, কিছু তো লক্ষ্য করেছেন? ভদ্রমহিলা এবার কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টি উঁচিয়ে দেখল ওকে। একবার ওর হাতে থাকা ছোট্ট চিরকুটের দিকে, আরেকবার ওর উদ্বিগ্ন ভরা লালবর্ণ ঘর্মাক্ত মুখখানে চোখ ঘোরাচ্ছে। কী বুঝলো জানা নেই। হঠাৎ শাওলিনের দিকে মুখ এগিয়ে একদম নিচু স্বরে বলল, যেন ভিড়ভাট্টার কোলাহলে কথাটা যেন শাওলিনী শুধু শুনতে পাক। বাসায় ঝগড়া হয়েছে তোমার? রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছ? তুমি করে বললাম, তুমি আমার ছোট্ট মেয়ের বয়সী বলে মনে হচ্ছে। তোমার সাহেব তাহলে এই বাসেই উঠেছিল। কালো স্যুট, সাদা শার্ট আর চোখে চশমা পরা লম্বা মানুষ। খুব কষ্ট করেছে। লোকাল বাসের এমন নিচু ছাদের কারণে মাথা একটু পর পর নিচু নামিয়ে রাখত। এদিকে কোথাও যেন নামলো কিনা দেখো। বুকের ভেতর ধরাস ধরাস করে প্রচণ্ড আঘাত হেনেছে হৃৎপিণ্ডটা। গলার কাছে ওর আটকে পড়েছে একদলা চিন্তিত শ্বাস। ঢোক গিলতে গিয়েও তা গিলতে পারল না শেহজানা আলম শাওলিন। মুহূর্তের মধ্যে কি হলো অনুমান করা গেল না। সাথে সাথে মহিলাকে পাশ কাটিয়ে মারাত্মক সঙ্গীন ভিড়টা অস্থির দুরন্ত ব্যগ্র ভঙ্গিতে ঠেলে ত্রস্ত পায়ে পরবর্তী স্টপেজে নেমে গেল। বাইরে অন্ধকারের কালো পর্দা নামতে শুরু করেছে কেবল। পাখিদের দল ঢাকার আকাশ মারিয়ে একযোগে ছুটে চলেছে নীরের দিকে। চতুর্দিকে শব্দ আর শব্দ, হর্ন, কোলাহল, হকারদের কান ফাটানো শব্দ। ডান হাতে ওড়না টেনে সেটা ঘামে ভেজা লালচে মুখে বুলিয়ে দিচ্ছে শাওলিন। বুকটা এখনও ধকধক করছে ওর। এপাশ ওপাশ চতুর্পাশে উন্মত্তের মতো চোখ ঘোরাচ্ছে শাওলিন, কিন্তু সেই বর্ণনার ব্যক্তির মতো কাউকেই দেখতে পাচ্ছে না। বা হাতের মুঠো থেকে আবারও ছোট্ট চিরকুটটা চোখের সামনে মেলল শাওলিন। চিরকুটে আমি লেখাটার উপর নিজের কম্পনরত বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল আরেকবার। হাতের লেখাটা চিনেছে, এই কালিটাও ধরতে পেরেছে। কালো স্যুট, সাদা শার্ট, কাকে পরতে দেখেছে তাও আজ করে ফেলেছে। কিন্তু ও যা অনুমান করছে সেটা কি নির্ভুল হয়েছে? যাকে ও ভাবছে এখানে, সে কি এমন মুহূর্তে এখানে থাকবে? এই ঢাকা শহরের ব্যস্ততায় ওরকম ব্যস্তজন এখানে আসবে? যৌক্তিক মন তো সায় দিচ্ছে না, কিন্তু অন্য মনটা যুক্তির ধার ধারছে না। এমন সময় নিজের নামটা দোকানে শুনতে পেল শাওলিন। কে যেন উচ্চস্বরে ডেকে উঠেছে, শাওলিন। ডাক্তার শুনতে দেরি। তার ন্যানো সেকেন্ডের মধ্যেই ঝটিতে মাথাটা পিছু তাকাতে দেরি নেই শাওলিনের। চোখে আগ্রহের দীপ্তি, ঠোঁটে দুরন্ত কাঁপন, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছিল প্রায়। কিন্তু পেছনে যাকে দেখল তাকে দেখে ওর সমস্ত পরিবর্তন দপ করে নেভা মোমের মতো অন্ধকারে ডুবে গেল। এতটুকু পরিমাণ আগ্রহ উচ্ছ্বাস দেখা গেল না ওর পিপাসিত চোখে, যেন পিপাসায় মিটল না ওই আগন্তুক ব্যক্তিকে দেখে। তুমি এখানে কি করছো? কি আশ্চর্য ব্যাপার, এখানে এসেছো জানলে আমি গাড়িটা নিয়ে আসতাম। বলতে বলতে স্বল্প দূরত্বটুকু খুঁজিয়ে আনছিল উক্ত আগন্তুক ব্যক্তি। পরনে সাদা টি শার্ট, বুকের ওপর কালো রঙে অ্যাডিডাস লেখা, বা হাতে বেশ দামি একটা ব্র্যান্ডেড ঘড়ি, যা বর্তমানে রাস্তায় আলোয় ঝিলিকে আলোর প্রতিফলন ঘটাচ্ছে। ফর্মাল কালো প্যান্ট পরা, প্যান্টের ডান পকেটে হাত গুজে দাম্ভিক ব্যক্তির মতো পদক্ষেপ ফেলে আসছে লোকটা। ব্যাপারটা কখনো সুদৃষ্টির মতো প্রভাব ফেলেনি শাওলিনের চোখে। সবসময় ওর মনে হয়েছে এই লোক নিজের আশেপাশের জগৎকে বড় তুচ্ছ জ্ঞান করে। কেউ তার চেয়ে বেশি যোগ্য প্রমাণ হলে তাকে দিয়ে এক প্রকার জিঘাংসায় ভোগে। হিংসায় জ্বলে পুড়ে ওঠে তার মন। রাগে ক্ষোভে সুপ্ত চিতে তাকে মাটির সঙ্গে মেশাতে পারলে তার মনটা যেন শান্তি পায়। অথচ এই লোকটাই কিনা ওর আঙুলে আংটি পরানো বাগদত্ত। লোকটার পুরো নাম তাহমিদ মুর্তজা। মুর্তজা পরিবারের সবচেয়ে অসহ্য এক ছোকরা, যাকে শাওলিন ছোট থেকে তো দেখতেই পারতো না, এখন 19 বছর বয়সে এসে আরও আগে দেখতে পারে না। যদি রেবেকা মনির কলিজার টুকরা ভাই না হতো, তবে কবেই এই ঝামেলা থেকে নিস্তার পেত শাওলিন। পকেট থেকে অ্যাপেল ব্র্যান্ডের লেটেস্ট আইফোনটা বের করে একবার সময়ের দিকটা লক্ষ্য করলো তাহমিদ। চোখ দুটো খানিক ছোট ছোট হয়ে গেল তার। কপালে সন্দেহের ভাঁজ, সন্দেহের উপর্যুপরি ছাপে ওর দিকে তাকাতেই চটান করে বলে উঠল তাহমিদ মুর্তজা,
এখানে কি করছো শাওলিন? সন্ধ্যা 7:30 বাজে। তোমার এখন তো এখানে থাকার কথা না। তোমার এখন বাসায় থাকার কথা। সেখানে এই এলাকায় তুমি কি কাজে এসেছ? দরকার কি? প্রশ্নগুলো এমন ভঙ্গিতে করলো তাহমিদ, প্রত্যেকটা সন্দেহের তীর ওর উপরই ঠিকঠাক বিদ্ধ হলো। শাওলিন যে যত্রতত্র ঘোরাফেরা করা মেয়ে না, বরং ক্যাম্পাস থেকে বাসা অবধি ওর দৌরত্ব, এর ঘাঁটি সত্যতা তাহমিদ ভালোভাবেই জানত। এদিকে শাওলিন যাচ্ছিল না এসব নিয়ে আবার মনির কাছে কথা উঠুক। মনি নিশ্চয়ই এটা স্বাভাবিক নিবে না যে এই সন্ধ্যার সময় বাড়িতে না ফিরে ওই এমন একটা জায়গায় নেমে পড়েছে। সঙ্গে আবার শ্রেষ্ঠা বা নাজিফ ওরা কেউই নেই। ওদের নাম ভাঙিয়ে কিছু একটা বলে দেবে, তারও কোনো সুযোগ রইল না। মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেও নিজের ভাবে ভঙ্গিতে তা প্রকাশ করল না শাওলিন। খুব স্বাভাবিক রইল। সাবধানে নিজের বাঁ হাতটা ওনার আড়ালে লুকিয়ে তাহমিদের সন্দেহের তীরটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আজ বাসের ভিড়টা ভালো ছিল না। প্রয়োজনের তুলনায় চাপাচাপি করে যাত্রী তুলেছে, তাই বাধ্য হয়ে এখানে নেমে পড়েছি। সামনে এগিয়ে একটা রিক্সা নিব, বাকি পথ রিক্সাতেই চলে যাব। ও আচ্ছা। মুহূর্তের মধ্যে চেহারার প্রচ্ছন্ন সন্দেহ আড়াল করে ফেলল তাহমিদ মুর্তজা। ঠোঁটে হালকা হাসির রেশ দেখা দিল স্বস্তিকরভাবে। মনে মনে একটা সূক্ষ্ম কিছু আঁচ করছিল তাহমিদ, কিন্তু এখন মনে হচ্ছে শাওলিনের কথাগুলোই ঠিক হচ্ছে। ওর ছোট্ট মুখটা যেভাবে ঘেমে নিয়ে গাল দুটোতে আবির প্রলেপ ফুটে আছে, তাতে বোঝাই যাচ্ছে বাসের ভেতরটা একদম সুখকর ছিল না। পকেট থেকে টিস্যুর প্যাকেট নিয়ে কিছু টিস্যু ওর দিকে বাড়িয়ে ধরল তাহমিদ। অনেকটা বাড়তি অধিকার ফলাতে গলা নরম করে বলল, এই গরমে ওসব বাস জার্নি কেন করো? বাসগুলোর অবস্থা তো ভালো না। লক্কর ঝক্কর টাইপ বাসগুলোতে কী ঝামেলা হয় জানো না? ড্রাইভারগুলো নেশা টেশা করে গাড়ি চালায়, এরপর দেখা যায় সিরিয়াস একটা দুর্ঘটনা করে এক লাটে মানুষ মেরে বসে আছে। এক কান দিয়ে কথাগুলো শুনছে শাওলিন, অপর কান দিয়ে বের করে দিচ্ছে। ওর মন ও মস্তিষ্ক তখনও চতুর্পাশটা ছেঁকে ছুঁকে করছে। ওনার আড়ালে ওর বা হাতের মুঠো, শক্ত কঠোর মুষ্টিবদ্ধ। চিরকুটের আকার দুমড়ে মুচড়ে কতটুকু হয়ে যাচ্ছে সেই মানুষের দর্শন কই, তার অস্তিত্বের জানার কোথায়? ব্যাপারটা তাহমিদের নজরে পড়লে ওর দৃষ্টি অনুসরণ করে এপাশ ওপাশ দেখল। কপালে গাঢ় কঞ্চন নিয়ে ফের বলে উঠল, ফার্ম গেটে খোঁজোটা কি? এদিকে তো ফুলের দোকান ছাড়া কিচ্ছু দেখার মতো আমি পাচ্ছি না শাওলিন। তুমি কি আমাকে বলবে কি দেখছো তোমার ওই বড় বড় চোখ দুটো দিয়ে? ঝট করে মাথাটা সামনে ঘুরিয়ে আনে শাওলিন। তাহমিদের কুঞ্চিত কপাল দেখে দ্রুত সাবধান হয়ে যায় ওর চিত্ত। একটা বিশ্বাসযোগ্য জবাব ঝটপট সাজিয়ে গুছিয়ে সেটাই শান্ত স্বরে বলে উঠল, কিছু না, শাহবাগের দিকে যাই, এমন বাসগুলো দেখছি। ফাঁকা বাস পেলে উঠে যেতাম, কিন্তু রাশ টাইমে কোনো বাস ফাঁকা নেই। আমি রিক্সা আমি ঠিক করে দিচ্ছি। আর শোনো, রাতে তোমাদের বাসায় একবার দেখা করতে যাব। ঢাকায় এসেছি, কিন্তু এখনও টাইম ম্যানেজ করতে পারছি না। দেখি, আজ যাবই যাব। রেবেকা আপুকে ইনফর্ম করে দিও। মুখের কথাটা এক প্রকার ছিনিয়ে বলল তাহমিদ। এতটুকু খেয়াল করলো না তার এই জোরপূর্বক হম্বিতম্বি কিছু মেয়েরা বোল্ড অ্যাটিটিউড ভেবে খুশি হলেও শাওলিনের কাছে এটা গুরুত্বই পাচ্ছিল না। তাহমিদ ওর চুপচাপ নীরবতাকে নিজের জন্য প্রভুত্ব ভেবে দাম্ভিকভাবে হাসল। পা চালিয়ে কহাত দূরে রিক্সার স্ট্যান্ডে রিক্সা ঠিক করতে থাকলে শাওলিন দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে রইল। চামড়া পোড়া অসহ্যকর গরম, গরমের সমস্ত মুখ পাংশুবর্ণ। বোতলের পানিটুকু রূপনগরেই শেষ, নয়তো এক ঢোক পানি ওর গলা ভেজাতে পারত। কপালের দুপাশে চুল ভেজে অস্বস্তিকর একটা খারাপ লাগছে। উজ্জ্বল ত্বকের গাল দুটোতে টকটক করে লালচে ছোপ, তবু উটকোট গরমকে মন থেকে ভুলে একজোড়া অশান্ত বিহ্বল চোখ খুঁজছে সেই চিরকুটদাতাকে। কিন্তু চিরকুটদাতা যেন হাওয়ায় মিলিয়ে যাওয়া জাদুকর। সে জাদুকর এখানে কোথাও নেই। এমন সময় তাহমিদের আরেক ডাকে ভ্রম ভেঙে টুকরো হলো শাওলিনের। পা সচল করে রিকশায় উঠে হুট তুলতে তুলতে শেষবারের মতো আরেকবার চোখ দুটো সব দিকে বুলিয়ে দেখল। ওর সন্ধানী সুলভ চাহনি তাহমিদের তীক্ষ্ণ নজর থেকে এবারও বাঁচল না। ভ্রুকুচকে সব দিক নজর ঘুরিয়ে ওর উদ্দেশ্যে এবার বলে বসল, আবারও বাস খুঁজছ? অমন প্রশ্নে আরেকটু হলে ফিক করে হেসে দিত শাওলিন, কিন্তু নিজের অভিব্যক্তি ভীষণ নির্বিকারী রাখল। বুঝতে দিতে চাইল না ওর ক্লান্ত চোখ, ঘর্মাক্ত লাল মুখ এই জায়গায় প্রতিটা কোণ তন্ন তন্ন করে জাদুকরকে খুঁজছে। কোনো বাস না। তাহমিদের দিকে মাথাটা ডানে বায়ে ধীরভাবে নাড়িয়ে একটা অদ্ভুত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু খুঁজছি না। সন্ধ্যায় এই জায়গাটা কেমন অদ্ভুত দেখায় সেটাই লক্ষ্য করছিলাম। ওদিকে একটা ফুলের দোকান আছে দেখলাম, ছোট। ঢাকায় যে কাঠগোলাপের অমন বিশাল বড় বেশ ভারী ভারী কিছু তোড়া বিক্রি হয় সেটা এই প্রথমবার দেখলাম। ঠিক আছে, আসি।
যাও তাহলে, সাবধানে ধরে বসো। রিক্সাটা বেশ জোর গতিতে মসৃণভাবে বহুদূর চলে গেল। যে পর্যন্ত রিক্সাটা শেষ চিহ্ন দৃষ্টিসীমা থেকে দূর না হলো সে পর্যন্ত তাকিয়ে থাকলো কেউ একজন। সেই হিম, সেই অবিচল, সেই শীতল দৃষ্টিজোড়া আজ অদ্ভুত নীরব চোখে তাকিয়ে আছে। সেই নীরব চাহনির অতলে কী পরিমাণ ব্যর্থতা, খারাপ লাগা, শূন্যতা ছেয়ে আছে তা রাতের আকাশও যেন বুঝে উঠতে পারল না। সুগন্ধি কাঠগোলাপের মিষ্টি খুশবু তার হাতে লেগে আছে। তার প্যান্টের পকেটে ছোট্ট একটা কাঠের বাক্স আছে। তার বুকের পাঁজরে খাঁচাবন্দি একটা অস্থির হৃৎপিণ্ড আছে। সবই থেকে ব্যর্থতার গ্লানি মেখে। কাঠগোলাপের গোল গোল বিশাল তোড়াগুলো দোকানে পড়ে থাকলো। ফুল বিক্রেতা 3 গুণ দাম বহু আগেই পেয়ে গেছে। ফুলগুলো পচলেও কি? তাহমিদ আশেপাশে শেষবারের মতো নজর বোলালো নিজের পর্যবেক্ষণ দৃষ্টিতে, কিন্তু ফলাফল নেতিবাচক। কানে ছোট্ট একটা ব্লুটুথ ডিভাইস গোজা ছিল এতক্ষণ যাবৎ। নীল আলোতে সেটা সক্রিয় হলে তাহমিদ হতাশাগ্রস্ত ভারী স্বরে ছেড়ে বলতে লাগলো, রেজাল্ট নেগেটিভ। প্রাইম সাসপেক্ট এখানে আসেনি। এলে তাহমিদ মর্তুজার চোখে ফাঁকি দেবার সুযোগই পেত না। বিকেল 3:30 থেকে 6:45 পর্যন্ত স্ট্যান্ড বাই আছি। রাস্তার খুঁটিনাটি সব আমার নখদর্পণে। কেউ নেই, কিচ্ছু নেই। সে যেন অবসিডিয়ান ভেন। যে ডাটাগুলো পাঠানো হয়েছে সেগুলো 4th টাইম ভুল। ফার্মগেট এরিয়ায় তো আসেইনি, উল্টো আমরাই ধাপ্পাত খেয়ে বসে আছি। কথাগুলো যখন তীব্র চোটপাট থেকে ফুঁসে উঠে বলছিল তাহমিদ মর্তুজা, তখন তারই কয়েক হাত সামনে একটা দোকান থেকে 1/2 লিটার পানির বোতল কিনল কেউ একজন। সমস্ত বেশভূষা যেন অন্ধকারকে জাগিয়ে দিচ্ছে। তার মজবুত ভারী দেহ কালো টি শার্টে ঢাকা, কালো ফর্মাল ট্রাউজার প্যান্ট পরা, মাথায় কালো সানক্যাপ, বা হাতে বড় ডায়ালের কালো চামড়ার ঘড়ি, মুখের অর্ধেকটা কালো রঙের সার্জিক্যাল মাস্কে ঢেকে আছে। চোখের চশমাটা এবার খানিকটা বদলানো, রিমলেস ফ্রেম, একদম চিকন ডাটার চশমা নেই। চোখে শোভা পাচ্ছে কালো ফ্রেম, 4 কোনা কাচের চশমা। এমন সময় 3-4টে তরুণী হইচই হট্টগোল করতে করতে দোকানটার সামনে জড়ো হলো। কিছু চকলেট ও আইসক্রিম কিনতে দাঁড়িয়েছিল। এক ঝলক পায়ে থাকা সেই সুদৈর্ঘ্যদেহী ষষ্ঠভ্য পুরুষের দিকে তাকালো একজন। দোকানের উজ্জ্বল আলোয় যেটুকু সেই দেখতে পাচ্ছে লোকটার, তাতে মনের অজান্তে শুকনো ঢোক গেল এক তরুণী। কোণে গোতা দিয়ে পাশের জনকে তাকানোর ইঙ্গিত বোঝালো দ্রুত। দ্বিতীয় তরুণী ব্যথা পেয়ে কটমট দৃষ্টিতে তাকালে এবার ইঙ্গিতপূর্ণ ব্যাপারটা ধরতে পারল। বাইরে দাঁড়ানো সেই লোকটার দিকে তাকালে বেশ অভিভূত চোখে জোরে নিঃশ্বাস আটকালো। চকিতে প্রথম জনের দিকে মুখ ঘুরিয়ে একদম ফিসফিস করে বলল, ভয়ঙ্কর, পুরো আপাদমস্তক ভয়ঙ্কর, একদম কোল্ড ব্লাডেড হিউম্যান মনে হচ্ছে। মুখটা পর্যন্ত কালো মাস্কে কভার। এই এলাকায় আগে কখনো দেখেছিস? হু ইজ হি? প্রথমজন নৈবত্তিক সুরে তেমনি ফিসফিস কণ্ঠে বলল, না দেখিনি। ভাগ্যিস সিনথিয়ার আজ আমাদের সাথে আসেনি, না হলে ও একটা যা অবস্থা করে ফেলতো ভাই। নাম্বারটা জোগাড় করবো নাকি? দুষ্টুমির ইঙ্গিতে বাচকটা টিপল প্রথম তরুণী। সাথে সাথে বেমাক্কা ব্যথায় চোখ কুচকে ঠোঁট মুদিয়ে ফেলল সে। পেটের বাঁ দিকে দ্বিতীয় তরুণীর আগ্রাসী কোনোই খোঁচাতে ভালো ব্যথা পেয়েছে। 2 সেকেন্ড হজম করার পর তীক্ষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, হোয়াট দ্য ফাক? কেন মারলি? এরকম করলি কেন তুই? তোর যে জেলাসি বাটন অন হয়ে যাচ্ছে তাকে বুঝিনি মনে করেছিস? একদম কানে নিচে লাগাবো যদি উনি পুলিশের কেউ হয়। দাঁড়ানোর ভঙ্গিটা দেখেছিস? ধরা খেলে সোজা বাপের নাম ভুলিয়ে দেবে। শুনেছি ডিফেন্স ইউনিট এরকম ব্ল্যাক সিভিল ফর্মে ঘোরাঘুরি করে। ওদের পেশাই এসব। ওদের কেউ হলে এখন কি করবি? মুখে চুন পড়ার পর চুপসে গেল তরুণী। আর কোনো কথা বলল না। আর নজরে আরেকবার তাকালো বাঁদিকে। দাঁড়ানোর ভঙ্গিটা সত্যিই চোখ স্থির করে দেওয়ার মতো। পেশিবহুল পিঠের শিরদাঁড়াটা যেন পুরোপুরি শটান। কোথাও এতটুকু ঢিলে ভাব দৃশ্যমান নয়। তরুণী গলায় শুষ্ক ঢোক গিলে সায় জানিয়ে বলল, তোর কথা শুনে আমারও তাই মনে হচ্ছে। এতক্ষণ এটা খেয়াল করিনি। যেটা বলেছিস সেটাই 100% হতে পারে। সামনেই তো রাজার বাগ। আর তাছাড়া বাকিটুকু বলার পূর্বেই মুখের কথা ছিনিয়ে নিল তৃতীয়জন। সে যেন আরও উত্তপ্ত প্রতিক্রিয়া জানাতে গিয়ে দ্বিতীয়জনের কানের কাছে মুখ এনে বলল, সব শোনা যাচ্ছে গাধাগুলো। এভাবে যদি ফিসফিসিয়ে কথা বলিস তোদের কাছে মাপ চাচ্ছি, আর কথাই বলিস না। তোদের কাকের মতো গলা দিয়ে জীবনে ফিসফিস করে কথা বের হবে না। প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনছিল সেই কালো পোশাকধারী। বাঁ পকেটের ভেতরে ছোট্ট একটা কাঠের বাক্স। পকেটে হাত পুরে সেটাই নাড়াচাড়া করছে সে। বৃদ্ধাঙ্গুল বরাবর স্পর্শ করেছে কাঠের ওপর খোদাইকৃত অক্ষরগুলো।
ফারসাদ। তার মন ও ইন্দ্রিয় দুটোই বেশ সজাগ। দোকানে খদ্দেরের ভিড় তুলনামূলক বেশি থাকায় একটু পেছনের দিকে অপেক্ষা করছে সে। কিন্তু তার মতো আরও একদল অপেক্ষারত তরুণী যে তাকে নিয়ে গরম আলাপ করছে তা বুঝতে একটুও কষ্ট করতে হয় না। চতুর্থ তরুণীটি তখন টাকা মিলাতে পারছে না, নিজের ব্যাগ খুলে হিসাব নিকেশ করছিল। তখন সময়ের চারপাশে সচকিত করে ফোনের রিংটোনটা বাজতে শুরু করলো। মেয়েটা তাড়াহুড়ো করতে গিয়ে হঠাৎ হাত ফসকে চোখের অলক্ষ্যে একটা নোট গড়িয়ে দেয়। সেটা যে মাটিতে পড়ে অন্ধকার ছায়ায় আশ্রয় পেয়েছে সেটা পথচারী ও মেয়েটার চোখে পড়ল না। আর নজরে নোটের উপর তাকালে ধূর্ত বুদ্ধির মালিক হঠাৎ একটা বুদ্ধি ঠাউরে ফেলল। নীল চোখ জোড়া একবার চতুর্থ তরুণীর দিকে ফেলল, এরপর ঘুরিয়ে আনলো রাস্তার উপর ধুলোয় শোয়া নোটের দিকে। এক কদম ধীরগতিতে পিছিয়ে গেল ধূর্ত ব্যক্তি। কেউ দেখল না তার ভাবভঙ্গি। সকলে নিজ নিজ স্থলে ব্যস্ত, মগ্ন, বেখেয়ালিপনার সুযোগ নিয়ে আরও দু কদম একইভাবে ধীরে সুস্থে পৌঁছালো শোয়েব ফারসাদ। পৌঁছে গেছে নির্দিষ্ট জায়গাটার কাছে। সেই তরুণী ব্যস্ত ভঙ্গিতে অন্য পাশে মুখ ফিরিয়ে কথা বলছে। ব্যাস, চট করে ডান হাত নিচে নামিয়ে নোটটা গায়েব করে ফেলল ধূর্ত ব্যক্তি। বিশাল এক থাবায় মুঠোতে মুচড়ে ফেলল নোটটা। কেউ দেখল না, কেউ বুঝল না। এবার শোয়েব দোকানদারের দিকে তাগাদার উদ্দেশ্যে গলা বাড়ালো। হাফ লিটার পানি দিতে যদি 1 ঘন্টা লাগান তাহলে অন্য দোকানে রাউন্ড দিতে হয়ে দেখছি। থাকবো নাকি যাব, সিদ্ধান্ত জানিয়ে দেন একটা। কথার চাপা কৌশলের সঙ্গে সঙ্গে ফাঁদে পড়ল তরুণী দল। চারজনই মুহূর্তে ওই গমগমে ভরাট কণ্ঠ শুনে পূর্ণমাত্রায় সচকিত। ফোনে কথা বলা বাদ দিয়ে সেই তরুণী বিরক্তিতে গলা বাজিয়ে বলল, আঙ্কেল, আমরা তো সেই কখন থেকে আইসক্রিম আর চকলেটের জন্য দাঁড়িয়ে আছি। আমাদেরগুলো দিয়ে দেন, চলে যাই। যারা ভাঙতির জন্য দাঁড়িয়ে আছে তাদের না হয় এক সাইড করুন, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এরপরই দোকানদারের ভেতর ত্রস্ত ভঙ্গিতে হাত চালানো শুরু করলো। হাফ লিটার বোতল যখন শোয়েব পেল তখন খেয়াল করলো চতুর্থ তরুণী অস্থির চিত্তে পুরো ব্যাগ হাতড়ে ফেলছে। দোকানদার বিরক্ত সুরে বলছে, একটু আগে আপনি না চিল্লায় মার্কেট কাঁপাইলেন, এখন আপনার কাছে 200 টাকার ভাঙতি টাকা নেই। আজকে আমার ক্যাশে ভাঙতি নেই আফা, যান অন্য দোকানে ভাঙতি আসেনি দেখেন। চারটে মুখ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। ওদের কারো কাছে 1000 টাকার ভাঙতি নোট নেই। নাজিফার কাছে 200 টাকার একটা নোট ছিল। মিনিট 2 আগে ব্যাগেই দেখলো, ওটা নাকি আর ব্যাগে নেই। নোটটা কোথায় গেল, কোথায় হারালো? এমন সময় ওদের দিকে কেউ একজন একটা পলিথিন ব্যাগ বাড়িয়ে ধরলো। তাতে আইসক্রিম ও চকলেট শোভা পাচ্ছিল। চারজোড়া চোখে ভূত দেখার মতো চমকে উঠলে প্রথম তরুণী আমতা আমতা কণ্ঠে বলে উঠল, আপনি এগুলো কি করলেন? এগুলো কিনে আনলেন কেন? আমাদের কাছে তো ভাঙতি নেই। ঢাকার পশ সোসাইটির 4 তরুণের ব্যাকগ্রাউন্ড চিনতে দেরি হয়নি শোয়েবের। বুঝতে পেরেছে এদের মধ্যে চিকন বুদ্ধির আধিক্য কম আছে, নয়তো বুঝে যাবার কথা একটু আগে কী কাণ্ডটা ঘটিয়েছে সে। আবেগপরিচিত ভঙ্গিটা অটুট রেখে হিমস্থিরতা বজায় রেখে বলল, বিপদে পড়লে সাহায্য করাই তো নিয়ম। ধরে নিন সাহায্যই করেছি। বাইরে বেরোলে ভাঙতি নিয়ে বেরোবেন, নয়তো কখন কে বিপদে ফেলে দিবে বলা যায় না। কথাটা বলেই পা ঘুরিয়ে চলে যাচ্ছিল শোয়েব ফারসাদ। এমন সময় পেছন থেকে ডাক দিয়ে উঠল আরেক তরুণী। মুখটা কালো মাস্কে ঢাকা বলে শোয়েবের ঠোঁটের তেরছা হাসিটা দৃশ্যত হলো না। কাজ হয়েছে, মনে মনে নিজেরই প্রবোধ দিল ধূর্ত শীতল বন কর্মকর্তা। শোয়েব ফের ঘুরে দাঁড়াতেই দ্বিতীয় তরুণীর সামনে এগিয়ে বলল, যদি কিছু মনে না করেন তবে আমরা টাকাটা আজই ফেরত দিতে চাই। আমাদের কাছে তো টাকা আছে, শুধু ভাঙতি নেই। আপনি এক কাজ করুন, আপনার একটা বিকাশ নাম্বার দিন, বাকিটা আমি দেখে নিতে পারবো। প্লিজ মানা করবেন না, রিকোয়েস্ট করছি। মুখে কালো মাস্কটা না থাকলে নিচের অধরে দাঁত চেপে হাসার ভঙ্গিটা দেখতে পেত তরুণীটা। কিন্তু বাইরে থেকে চোখ দুটো অভিব্যক্তিহীন নিষ্ঠুর দেখালো, যেন কিছুই হচ্ছে না লোকটার ভেতর। লোকটা যে 2 সেকেন্ডের নিশ্চুপ থেকে ভাবনা চিন্তাটা করেছে এমন একটা বুদ্ধিদীপ্ত ভাব ফোটালো। এরপরই ধীর গলার নাম্বারটা একটানে বলে গেল। তরুণীটা নাম্বারটা পেয়ে এমন হাসিটাই দিল তাতে মনে হচ্ছিল এভারেস্টের চূড়ায় বাংলাদেশি পতাকা গেড়ে এসেছে। এদিকে মোচড়ানো নোটটা এক ফাঁকে টান টান করে ওদের কাছেই ফেলে গেল শোয়েব। কাজ শেষ। জায়গাটা নির্ভীক চিত্তে ছেড়ে দিতেই বেচারা তাহমিদকে দূর থেকে এক ঝলক দেখতে পেল। গরমে ঘেমে কাউকে ফোনের ভেতর গালাগাল করতে ব্যস্ত। চতুর্থবার এক নৃশংস ঘাতকে খুঁজতে ব্যর্থ মুর্তুজা। আর দাঁড়ালো না শোয়েব। পা দুটো সচল করে তাহমিদের চোখের সামনে দিয়ে প্রস্থান করলো ফার্মগেট। বাসায় ফিরে সামান্য কিছু খেয়ে গোসলটা সেরে নিয়েছে শাওলিন। শীতল পানিতে স্বস্তি পেয়েছে গরমে অতিষ্ঠ মন।
সরু কোমরটাকে ছুঁয়ে আরও একটু নিচে নেমেছে ঢেউ খেলানো কেশের দৈর্ঘ্য। পিঠের হালকা গোলাপি জামাটা ভিজে গেছে তার জন্য। একটা শুকনো তাওয়াল দিয়ে লম্বা বেশ ঘন টুপ টুপ করে পানি পড়া করানো চুলগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় উঁচু করে তুলে রাখলো। শাওলিনের রুম থেকে বেরোলে বেশ বড় ডাইনিং এরিয়া, এরপর দুটো পাশাপাশি বেডরুম। সেখানকার একটা বেডরুম থেকে রেবেকা ও জোহরার সন্ধ্যাকালীন কথোপকথন ভেসে আসছে। সবটাই রেবেকার কর্মজীবনের ঝুটঝামেলা ও শিক্ষার্থীদের সাথে নানা ঘটনার আবহ নিয়ে। গল্পগুচ্ছ বইটা তুলে আসমানি রঙের চাদর বেছানো শয্যায় উঠে বসল শাওলিন। পিঠটা দেয়ালের বুকে হেলান দিয়ে কোলে একটা নরম কুশন তুলে নিল। বইটা সবে খুলেছেও, এক পাতা থেকে অন্য পাতা বাক্য পড়ছে। এমন সময় বিছানার এক কোণ থেকে টুম করে শব্দ বেজে উঠল। নোটিফিকেশনের মৃদু শব্দযুক্ত আগমন। ফ্যানের বাতাসে খসমস করে বইটার পাতা উঠতে থাকলে এক হাত দিয়ে ফোনটা টেনে আনলো শাওলিন। ফোনের স্ক্রিনে চোখ পড়তে কপালে সহস্র কুঞ্চন জমা হলো। এ কি, বিকাশে টাকা? কে দিল টাকা? ওর নম্বরে কিসের টাকা এসেছে? কি ভুতুরে ব্যাপার! টাকার পরিমাণ দেখতে পেল 200 টাকা। একটা সেন্ডার নাম্বার থেকে দেখতে পেল এক কোণে। ভাবলো কল একটা দিবে কিনা, অন্তত জানা দরকার এটা কিসের টাকা। ভুলক্রমে এসে থাকলে টাকাটা অবশ্য ফেরতযোগ্য। যেই ভাবা সেই কাজ বলে দ্রুত নাম্বারটায় কল দিল। ওপাশ থেকে দুবার রিং হতে এক মেয়েলি কণ্ঠ ভীষণ রসপূর্ণ আমেজ নিয়ে মিষ্টি করে বলল, হ্যালো, টাকাটা কি পেয়েছেন? আমি আপনার টাকাটা বেশ যত্ন করে পাঠিয়ে দিয়েছি, দেখুন অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। সর্বোচ্চ সীমায় উজবুক বনে গেল শাওলিন। শুধু হাঁ হয়ে থাকলো কিয়ৎক্ষণ। ঠোঁট জোড়া এমন ভঙ্গিতে ফাঁক হয়ে গেল যে কয়েক সেকেন্ড বুঝতেই পারল না যে কী ঘটেছে। শাওলিন তৎক্ষণাৎ নিজের তেজি মেজাজে টান টান হয়ে প্রশ্ন করে উঠল, কে আপনি? আপনি কিসের টাকা পাঠিয়েছেন? আপনাকে কে বলেছে 205 টাকা পাঠাতে? আশ্চর্য তো। হ্যালো হ্যালো। ওপাশ থেকে হঠাৎ করেই শুনশান অবস্থা শুনতে পেল। একবার মনে হলো কলটা বুঝে কেটে গেছে, তাই কান থেকে ফোনটা নামিয়ে দেখলো শাওলিন, কিন্তু না, কল তো কাটেনি। দিব্যি কলের ডিউরেশন দেখাচ্ছে। শাওলিন এবার ফোন কানে চেপে এক ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? কী জন্য আপনি টাকা পাঠিয়েছেন? এবার যেন ওপাশ থেকে সারা শব্দ ভেসে এলো। হিমজমাট নীরবতার পর রসপূর্ণ আমোদে গলাটা এবার ফ্যাস ফ্যাসে সুরে তোতলার মতো শোনালো, আপনি কে আপু? কে? এটা তো আমিও জানতে চাই, আপনি কে? কেন অচেনা নাম্বারে সমস্যা করছেন? ওপাশ থেকে আরও একস্তর কণ্ঠ খাদে নামলো। তোতলানো কণ্ঠটা একটু ধাতস্থ হয়ে বলল, আপনি কি ওই পুলিশের বউ হন আপু? আকাশ থেকে কড়কড় করে একটা বাজ পড়ে মাথার ভাঙল। বলে কি, পুলিশ এলো কোথা থেকে? কিসের বউ? চরচর করে মেজাজের পারদ উচ্চেই চড়ে যাচ্ছে। শাওলিন বেশ কষ্টবোধ করে রাগটাকে সামাল দিয়ে দুবার নিঃশ্বাস ছেড়ে বলল, দেখুন, আমি একদমই ঠাট্টা করার অবস্থাতে নেই। আপনি কে প্লিজ এটা বলুন। আপনি কি করে নাম্বার পেয়েছেন হেয়ালি বন্ধ করে সরাসরি জানান। ওপাশ থেকে ঢক ঢক করে কিছু পানির আওয়াজ পেল। বোধহয় এক গ্লাস ঠান্ডা পানি মেয়েটা এক চুমুকে খেয়েছে। একটু স্বস্তির হয়ে আবারও বলে উঠল মেয়েটা, আপু প্লিজ রাগ করবেন না, একটু আগে এই নাম্বারে বিকাশ করা হয়েছে। এই নাম্বারটা কি আপনার? আপনার নামটা কাইন্ডলি জানা যাবে প্লিজ? প্লিজ মানা করবেন না, অনেক জরুরি এটা। মেয়েটার কথা শুনে অস্বাভাবিক কিছুর হাবভাব পেল শাওলিন। একটু আগের বিরক্তটা জলপথ তরল করে ভীষণ শান্তভাবে বলল, আমি শাওলিন, কলাবাগান থেকে বলছি। আপনি কোথা থেকে বলছেন আপু? আমার নাম্বারটা আপনি কি করে পেয়েছেন? এবার যেন পুরো ঘটনা পানির মতো স্বচ্ছ হতে শুরু করলো তার। অপাশ থেকে অচেনা অদ্ভুত মেয়েটা নিজের পরিচয়, যাবতীয় ঘটনার সন্ধ্যার সেই দেবদূত ব্যক্তির সাহায্য সমস্তই একে একে খুলে বলতে লাগলো। আমি মোনা, আমি ফার্মগেট থেকে বলছিলাম আপু। সন্ধ্যার দিকে একটা লোক, যিনি বেশ ভীষণ অদ্ভুতই বলা চলে, অসময়ে আমাদের হেল্প করেছিলেন। ভাঙতি টাকা ছিল না, তাই তিনি আমাদের অবস্থা থেকে এগিয়ে আসেন। আমরা তাকে বলেছিলাম একটা বিকাশ কন্ট্যাক্ট দিতে। পরে যদিও আমার বান্ধবী ওর হারানো নোটটা রাস্তায় খুঁজে পেয়েছে, কিন্তু তিনি আমাদের হেল্পটা করলেন। তাকে তার পাওনাটা ফিরিয়ে দিতে চাচ্ছিলাম, তাই উনি আমাদের এই নাম্বারটা দিয়েছিলেন। বলেছিলেন এই নাম্বারটা নাকি এক প্রকার উনারই, সব সময় মুখস্থই থাকে, তাই এটাই দেবেন। আমি ভাবছিলাম এটা মেবি ওনার পার্সোনাল নাম্বার। সম্পূর্ণ ঘটনা শোনার পর মাথার উপর সশব্দে একটা বজ্রঘাত হলো। কোনো কথা বলতে পারল না শেহজানা আলম। কান থেকে আস্তে আস্তে ফোন নামিয়ে হতবাক মুখে স্তব্ধ অবস্থায় বসে রইল। বুঝতে আর এক বিন্দুও বাকি রইল না আজ সন্ধ্যায় কার পদচারণা ফার্মগেটে ছিল। চিরকুটটা এক বিন্দু মিথ্যা ছিল না।
কথাগুলো ফাঁকা বলেও ছিল না। ফোনটা পুনরায় কানে ঠেকালো শাওলিন। কণ্ঠের স্তব্ধতাটুকু ঢাকা দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, পরনে কালো স্যুট, সাদা শার্ট এরকম কিছু ছিল? না আপু, পরনে কালো টি শার্ট, কালো গেটআপ, পুরোপুরি ব্ল্যাক আউটফিটে ছিল। এবার যেন স্বস্তি মাখানোর শ্বাসটা ছাড়তে লাগলো শেহজান আলম। যাক, বাসে যে ব্যক্তি ছিল তার সঙ্গে মেলেনি এটা। কালো স্যুট, সাদা শার্ট পরা ছিল, আর এখানে বলছে কালো টি শার্ট অথবা কালো গেটআপ, কালো আউটফিট। মাথাটা ঝাঁকা দিয়ে প্রসন্নবোধক স্বস্তির আভাসে একটু একটু ঠান্ডা হয়ে এলো শাওলিন। কিন্তু ঠিক তখনই ওপাশ থেকে শেষ বোমাটা যেন বিস্ফোরণ ঘটালো। ও হ্যাঁ, আরেকটা কথা আপু, উনি চশমা পরা ছিলেন, আর ওনার চোখের রঙটা ছিল নীল। কান থেকে পুরোপুরি ফোনটা এবার নামিয়ে ফেলল শাওলিন। ব্যাপক পরিমাণে স্তব্ধতা গ্রাস করছে তাকে। বুকের ওঠানামা ভয়ঙ্কর গতিতে বেড়ে চলেছে। নিঃশ্বাসের ছন্দ পর্যন্ত প্রচণ্ড অস্থির অশান্ত বেগতিক হচ্ছে। শাওলিন বুঝতে পারছে না কেন ওর ফোন একটা কল করছে না। বাসার ঠিকানা নিখুঁত জানা থাকলে এখানে কেন আসছে না? ওই চিরকুট তবে মিথ্যা ছিল না। ব্যর্থতায় সারামুখ কয়লাবর্ণ হয়ে আছে। চোখে হতাশার ছাপ সুদৃঢ়। ঠোঁটের কোণে জেদের আক্রোশ ফুটে উঠেছে। হাত দুটো স্টিয়ারিংয়ের উপর প্রচণ্ড রোষ ফোটাতে ব্যস্ত। পাশ থেকে অধস্তন এক কর্মকর্তা বসের রোষ কষায়িত চেহারাখানার দিকে ঢোক গিলে তাকিয়ে আছে। আস্তে করে কিছু বলার সুযোগ চাচ্ছিল, কিন্তু ওই চেহারা, ওই চোখ, ওই চোয়ালের অবস্থা দেখে সংযত রইল মুখ। সিগারেটখোর বৈশিষ্ট্যের দরুন কালো হয়ে যাওয়া ঠোঁট দুটোকে জিভে ভেজাল অধস্তন। এরপরই একটু রয়েছে উদ্বেগ জড়ানো কণ্ঠে কথাটা পড়ল, অ্যান্টনি। আপনি একটু ঠান্ডা হন তাহমিদ ভাই, এভাবে আপনাকে রাগলে চলবে না। আপনি যদি সামান্য একটা লোকের। পরবর্তী কথাটা আর বলতেই পারল না বেচারা। তীব্র আক্রোশে প্রায় ছিনিয়ে ফেলল শব্দটা। রাগে সমস্ত মুখ অন্ধকার করে যেতে কঠোর হয়ে বলল তাহমিদ, ওই লোক সামান্য কেউ ছিল না। ফুঁসতে ফুঁসতে একটু থামল রাগে অন্ধ তাহমিদ। প্রচণ্ড রাগটাকে মনে মনে শেকল দিয়ে বাঁধল। গভীর করে বুকে ফোলাতে ফোলাতে রাগটাকে প্রশমন করে বলল, সামান্য কেউ না, সামান্য কেউ ছিল না। সে হালকা কেউ হতেই যাবে না অ্যান্টনি। এমন ভয়ানক ধুরন্ধর লোক আমি কখনো দেখিনি। চোখের সামনে দিয়ে দিনকে সোজা রাত বানিয়ে দিচ্ছে। সব কিছু নিজের কন্ট্রোলে অ্যাক্সেস ঘুরিয়ে দিচ্ছে। সে যেন আগে থেকেই জানে আমাদের পরবর্তী পদক্ষেপ কী ধরনের হতে পারে। অথচ এসব কাকপক্ষী পর্যন্ত কেউ জানে না। একমাত্র আমি জানি পরবর্তী ব্যাপারটা কোন দিকে আগাবে। বিষয়টা আমাকে একচুল স্বস্তি দিচ্ছে না, স্বাভাবিক লাগছে না ব্যাপারটা। সমস্ত কথায় কর্ণ ইন্দ্রিয়ে ঢুকে নিচ্ছে অ্যান্টনি আজাদ। তার কোলের ওপর 4 কোণা আইপ্যাড, তাতে দিক নির্দেশনা দেখাচ্ছে। একটু আগে যে অভিযানটা পুরো মাঠে মারা গেছে সেটার ছদ্মবেশী ভূমিকায় বেশ কজন ছড়িয়ে ছিটিয়েছিল নানান পয়েন্টে, কিন্তু কেউই সন্দেহজনক উপস্থিতির সিগন্যাল দেয়নি। প্রত্যেকেই জানিয়েছে আজ দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা সক্রিয় অবস্থানে থাকছে তারা। কিন্তু চোখে পড়েনি কোনো সূত্র, ধরা পড়েনি কোনো কুলকিনারা। তবে হ্যাঁ, একটা দোকানদার বেশ খানিকটা উদ্বেগপূর্ণ তথ্য জানিয়েছে। যদিও সেটা কতখানি বিশ্বাসযোগ্য সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। উক্ত দোকানদার জানিয়েছে আজ ঠিক সন্ধ্যা 7:45টার দিকে এক লোক কালো বেশি এসেছিল। হাফ লিটারের একটা পানির বোতল কিনতে খানিকটা সময় অপেক্ষা করেছে। কিন্তু লোকটার ভাবভঙ্গিতে এমন কিছুই নেই যা সন্দেহের তীরকে বিদ্ধ করবে। এটুকুই তথ্য। আইপ্যাড থেকে তথ্যটা শোনার পর থেকেই রাগে ফেটে পড়েছে তাহমিদ। থেকে থেকে ফনা তোলা কোখরার মতো ফুঁসে উঠছেও। ডান পাশ থেকে অধস্তন অ্যান্টনি সূক্ষ্ম উদ্বেগে কপালে ভাঁজ ফেলতে ফেলতে বলল, আচ্ছা তাহমিদ ভাই। কথাটা বলে তাহমিদের রস স্পর্শে মুখে চোখ ছুড়ল অ্যান্টনি। কপালের কুঞ্চন আরও দৃঢ় করে শোধালো, শাওলিন ম্যাডাম ঠিক ওই সময় ফার্মগেটে কেন? উনি না সাভারের দিকে যাতায়াত করেন? সাভার লিমিটেড বাস তো আজ ভালোই ফাঁকা ছিল, অত তো চাপাচাপি অবস্থা ছিল না। চোখটা সাথে সাথে বাঁ পাশে ঘুরে গেছে তাহমিদের। ড্রাইভের ফাঁকিয়ে তাকালো এক পলক। অ্যান্টনির চিন্তান্বিত মুখে কী যেন ভাবছে দেখে ফের চোখটা সামনের দিকে তাক করে তাহমিদ বলল, ওর ভেতরে সমস্যা আছে। অটোপিক বাধ্য অ্যান্টনি। মিথ্যা বলতে 1 নম্বর। যতবার ওকে জিজ্ঞেস করেছি ক্যাম্পাস কটায় শেষ হয়, কোনোদিনই সঠিক এক সময়টা আমাকে জানায়নি। অথচ রেবেকা আপুর কাছ থেকে জেনেছি ওর ক্লাস আমার ডিউটির আগে শেষ হয়। আজও যে মিথ্যা বলেছে শিওর থাকো। হঠাৎ কুঁচকে গেল ভ্রু। অ্যান্টনির চোখে দারুণ জিজ্ঞাসা। একান্ত ব্যক্তিগত প্রশ্নটা করবে কি করবে না এমন দ্বিধায় যখন ফেসেছে, তখন তাহমিদি বেজার সুর বলতে লাগলো অধস্তন কর্মীকে,
মেয়েটার ভিতরে একটা অ্যাবনর্মাল ফ্যাক্ট আছে। সমস্যাটা আসলে চোখে দেখা যায় না। যেখানে অন্য মেয়েরা স্পেসিফিক কিছু জিনিসপত্র পেলে খুশিতে ফেটে পড়ে, সেখানে ওর ব্যাপারে এসব একেবারেই আলাদা। আমার ফিগারটাই ধরো, আমি দেখতে যথেষ্ট পারফেক্ট আছি, ফেস ফিগার সামহাও মেয়েদের জন্য গ্রহণযোগ্য, কিন্তু ও আমাকে থোড়াই কেয়ার করে। আমার চাকরিটাকে পর্যন্ত বিশেষ নজরে দেখে না। সেখানে তুমি বুঝতে পারছো ও কী পদের মেয়ে। ধৈর্য ধরে আছে শুধু ওর বড় বোনটার জন্য। রেবেকা আপু না থাকলে। বিশেষ একটা বুভুক্ষ ইঙ্গিতে কথাটা অসমাপ্ত করল। সিগারেট খাওয়া কালচে হই হই ঠোঁট জুড়োতে আস্তে করে জিভটা কুৎসিত আভাসে ঘোরালো। দৃশ্যটা অসুস্থ। অ্যান্টনি নিজের পুরুষালী রক্তে আদিম নাচনটা টের পেল। জাত না বলে পথ বলেছে বস। সেও তেরছা ঠোঁটে হাসি দিয়ে ফেলল। ওই মেয়েটা কোনো দিক দিয়েই কম নয়। আগুনের মতো রূপ, হাত দিয়ে ধরবার সুযোগই নেই। নয়তো একবার ধরে দেখত ওই পাখির মতো পলকা দেহটা কেমন করে ওঠে, কীভাবে ছটফটায় ওই সদ্য ফুটতে থাকা টাটকা কোমল ফুলটা। কল্পনা দৃশ্যে অস্বাভাবিক একটা ঢোক গিল অ্যান্টনি। পাশে বসা বসের দিকে আর নজরে তাকিয়ে দেখল তার বস এখন নিচের ঠোঁটে দাঁত চেপে ধরেছে। ড্রাইভ করলে অন্য মনে কী ভেবে চলেছে তা অনুমান করে নিজেও বিশ্রী করে হাসল অ্যান্টনি। এমন সময় কণ্ঠে একবারে নিচু করে আস্তে করে প্রশ্নটা ছুড়ে দিল সে, আপনি কি একদিনও চান্স পাননি তাহমিদ ভাই? সুযোগ তো ছিল ঠিকই। আপনি চট্টগ্রামে যখন বিশেষ একটা কাজে ছিলেন তখন তো শুনেছিলাম ম্যাডাম বন্ধুদের সাথে চট্টগ্রামে ঘুরতে গেছেন। আপনি চাইলে ম্যাডামের ওখান থেকে এক রাউন্ড দিয়ে আসতে পারতেন ভাই। এত বড় চান্সটা হাতছাড়া করলেন কী করে, কী জন্য বলেন তো? প্রসঙ্গটা ওঠাতে আবারও কিছু মাস আগের ঘটনাটা স্মরণে এলো তাহমিদের। কিচ্ছুমাত্র ভোলেনি। এখানেও যে কত বড় মিথ্যেটা ছেড়েছে তা বুঝেও তাহমিদ কিচ্ছুটি করেনি। রেবেকার কাছে বলেছিল পরীক্ষার পর ছুটি পেয়ে কিছুদিনের জন্য ঘুরতে যাবে ও। সঙ্গে যাবে ওর অসমবয়সী বন্ধুদল, যাদের সঙ্গে না মিলে বয়স, না মিলে কিছু, তবু ওদের সঙ্গে কীভাবে যেন বন্ধুত্ব হয়েছে ওর। 6 জনের সেই দলের দলবল মিলে পাড়ি দিয়েছে সুদূর গন্তব্য পার্বত্য অঞ্চল রাঙামাটি জেলার সাজেক খ্যাত খাগড়াছড়িতে। তথ্যটা স্রেফ চেপে গিয়েছে শাওলিন। জানতে পর্যন্ত দেয়নি কোথায় গিয়েছে চট্টগ্রামের মাটিতে। তাহমিদ যে নিজেও চট্টগ্রামের পটিয়াতে ছিল, এরপর ছিল ভাটিয়ালিতে, ও তথ্যটা আগে জেনে ফেলছিল শাওলিন। প্রচণ্ড চালাকির সহিত গোপন করেছে নিজের খাগড়াছড়িতে অবস্থান। কিন্তু কী কারণে খাগড়াছড়িতে নিজের ফোন, লোকেশন, অন্যান্য মাধ্যম পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তা এখনও উদ্ঘাটন করতে পারেনি তাহমিদ। নিজের আরেক ব্যর্থতার সুর কণ্ঠে বাজিয়ে সেটা দুঃখের মতো বলল অ্যান্টনিকে, বিয়ের আগ পর্যন্ত ধরাছোঁয়ার সুযোগ নেই অ্যান্টনি। একলা পেয়ে যে জুত করে ধরব সেই চান্সটা রেবেকা আপুর জন্য নেই। ওই মহিলা কড়া ধাঁচের, সিলেটের নামকরা কলেজের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। একটা কিছু এদিক ওদিক করতে দেবে না এই মহিলা। জীবনে কোনোদিন শুনেছ কেউ ননদকে আঁচলে বেঁধে বড় করে? এই মহিলা করেছে। এটা রেয়ার ঘটনা। আশ্চর্যের চোখের দশা বড় বড় করে ফেলেছে অ্যান্টনি। ভাবি হয়ে ননদকে পালন? কি শুনছে কি? এই জমানায় সম্ভব নাকি? আদৌ ঠিক শুনছে সে? মানুষ লৌকিক নিয়মে নিজের বুড়ো বাপ মাকে পালন করে না, এদিকে অলৌকিক নিয়মে ভাবি দেখছে ননদকে। অ্যান্টনি এক অদম্য কৌতূহলে টান টান হয়ে উঠেছে। যারা দুর্বিনীত আকাঙ্ক্ষায় তাহমিদের দিকে জিজ্ঞাসা দৃষ্টে চাইল। ঝোঁকটা আর একটুও চাপাতে না পেরে অবাক কণ্ঠে বলল, বলেন কি আপনি? এটা কি করে সম্ভব ভাই? আজকালকার দিনে নিজের মা বাপকেই পোলাপান চোখে দেখেন না, আর এদিকে আপনি বলছেন? প্রেমের বিয়ে বললামই তো। জ্যানতেন জায়গায় অবশ্য বিয়ে করেননি। যে পরিবারটায় বিয়ে করেছে সেখানে ঝামেলা আছে। এসব জেনে শুনে কেউই ওই পরিবার থেকে পাঠানো প্রস্তাব মেনে নেবে না। চাচাও মেনে নেয়নি, সোজা না করেন। কিন্তু মেয়ে ছিল নাছোড়বান্দা। বিয়েটা নিজের মনের মানুষের সাথেই করেছে। এখন সেই রেবেকা নেওয়াজের ননদ হচ্ছে শেহজানা আলম শাওলিন। রেবেকা নেওয়াজ ওর ঢাল দরবারি। সিলেটে চাকরি করলেও ঢাকায় সপ্তাহে 2-3 বার ঘুরে যান। এবার বুঝেছ কেন এত তেজ ওই ছুকরির? বুকের ভেতর প্রচণ্ড অস্থিরতা ছুঁয়ে আছে। স্বস্তি, শান্তি, প্রসন্নতা অনুভব করছে না ও। এখনও স্থির হতে পারেনি ব্যাপারটা থেকে। কর্পূরের মতো দূর হচ্ছে না ঘটনার আঁচড়। বুকের মধ্যে কী যেন একটা সর্বক্ষণ বিষদাঁত বসিয়ে রেখেছে। সেটা সুতীব্র ব্যথায় নিঃশ্বাস নিতেও যন্ত্রণা হচ্ছে ওর। দুহাতের মাঝে চায়ের গরম পেয়ালা আবদ্ধ করে মাথাটা নিচু করে নিচ্ছে শাওলিন। ফুটফুটে ফুলের মতো ওর কবষ্ণ ঠোঁট দুটো পোর্সেলিনের পেয়ালের চুমুক দিচ্ছে। একটু করে পান করছে চায়ের ছোট্ট চুমুক। ব্যালকনির পরিচ্ছন্ন মেঝের উপর
চুপ করে বসে আছে, দেয়ালে স্পর্শ করে রেখেছে নিজের পিঠ। সামনে ফুটে আছে রাতের নক্ষত্র, জলজল করে আকাশ। থেমে থেমে মন জোয়ারে দেয়া বাতাস আসছে, সেই শীতল বাতাসে বিভোর হচ্ছে চিত্ত। আরেকবার চায়ের পেয়ালায় চুমুক দেবে এমন সময় বিকট আর্তনাদ জুড়ে কলিং বেলটা বেজে উঠল। আরেকটু হলে ঠোঁট দুটো বেকায়দা পড়ে যেত শাওলিনের। ভাগ্যিস পেয়ালাটা সরিয়ে নিতে পেরেছে। বসা থেকে উঠতে উঠতে একজোড়া কণ্ঠের হাসি তর্ক শুনতে পেল শাওলিন। রুমের দরজায় ভারী পর্দা দেয়া, মেঝে স্পর্শ করা গাঢ় মেরুন রঙা পর্দাগুলো ফ্যানের বাতাসে তখনও উঠছে। ওড়াউড়ির ফাঁক দিয়ে বাইরেটা এক ঝলক দেখল শাওলিন। তাহমিদ তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা রেখে নিজেকে ব্যস্ত করে তুলল। সর্বনাশ, সত্যি সত্যি দেখা করতে চলে এসেছে। এখন না আবার এই ঘরে আসন গাড়ি। টোট ব্যাগটা পরবর্তী ক্লাসের জন্য গুছিয়ে রেখেছিল, সেটাই টেবিলের উপর করে নিল শাওলিন। একটা কোর্সের অ্যাসাইনমেন্ট তখনও অফসেট পেপারে আলগা ছিল, স্ট্যাপল করেনি। সেখানে হাত দিয়ে এলোমেলো করে দিল। এমন সময় কানে এলো সেই অপ্রীতিকর কণ্ঠ। কী খবর শাওলিন? প্রশ্নটা শুনেও পিছু ফিরে তাকায়নি শাওলিন। নিজের মতো আপন ব্যস্ততায় বিভোর হয়েছেও। একটা একটা করে লোডশিট ঠিকঠাক করতে ভারী ব্যস্ততার সুরে জবাব দিল, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালোই আছি। বাসায় পৌঁছলে কয়টায়? কথাগুলো বলতে বলতে একদম ঘরে ঢুকে পড়েছে তাহমিদ। ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে শেষ পর্যন্ত শাওলিনের ওপর চোখ থেমেছে। হালকা গোলাপি বর্ণের বেশ ঢিলে একটা জামা। জামাটার হাতা দুটো এতটাই লম্বা যে ওর হাতের তালুর অর্ধেকটা প্রায় ঢেকে ফেলেছে। জামার হাতা দুটো ভীষণ ঢোলা। ও এরকম ওভারসাইজড পোশাক পরে কেন? একটু স্মার্ট ভূমিকায় টাইট টি শার্ট পরতে পারে না? মনে মনে খোদুক্তির সাথে উচ্চারণ করছিল তাহমিদ। এদিকে তীব্র অস্বস্তিতে কাঠ হয়ে আছে শাওলিন। লুটশিটগুলো গোছাতে হঠাৎ এক নজরে সেই ছোট্ট বস্তুটা আটকে গেল ওর। নীলকালিতে লেখা সেই কথাটুকু, ভয় পেও না, আমি। এটুকু সবে মনে মনে উচ্চারণ করেছে শাওলিন। এমন সময় হঠাৎ কেমন একটা উদ্ভট অনুভূতি হলো ওর। বুঝতে পারল না তেমন। 2 সেকেন্ড নিঃশ্বাস আটকে ব্যাপারটা বুঝতে চাইল ও। ঠিক তখনই টের পেল ওর পেছনে কারো গরম শ্বাস। পেছন থেকে একটা হাত ওর কোমরের বাঁ পাশ দিয়ে সাপের মতো এগোচ্ছে। আস্তে করে ওর পেটের ওপর সর্বোচ্চ শক্তিতে খামচাতে যাচ্ছে। অন্যদিকে ওর শিট গোছানোর ডান হাতটা আরেক হাতের থাবাতে চেপে ধরেছে তাহমিদ। ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। অমনি সমস্ত শরীর কাটা দিয়ে কেঁপে উঠল। চিৎকার করতে যাচ্ছিল শাওলিন, গলা ফাটিয়ে তীব্র ঝঙ্কার ফোটাতে যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ কোনো দিকে না থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কাটা মারল শাওলিন। শরীরের সবটুকু শক্তি একত্র করে কাজটা করল। মুহূর্তের ভেতর কী হলো বোঝা গেল না। হঠাৎ রেবেকা নেওয়াজ অবর্ণনীয় একটা শব্দ পেলেন। কলে কথা বলাটা থমকে গেছে ওনার। বিস্মিত নয়নে শাওলিনের রুমের দিকে তাকালেন তিনি। তখনই দেখতে পেলেন রান্নাঘর থেকে ছুটে এসেছে জোহরা। অস্থির বিকারগ্রস্ত কণ্ঠে চেঁচাচ্ছেন, কি হলো, কি হলো রেবেকা? ভারী শব্দটা কিসের ছিল? শব্দটা শাওলিনের ঘর থেকে এলো না? রেবেকা আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কলটা কেটে ফোনটা ফেলে দ্রুত গতিতে ছুটে লাগিয়েছেন তিনি। ডাইনিং স্পেস পেরিয়ে শাওলিনের ঘরে ঢুকতে আটকে ওঠেন রেবেকা। চোখে বিস্ময়ের প্রলেপ মাখিয়ে তাকান শাওলিনের দিকে। জোহরা খালি কিছুই বুঝতে না পেরে কপাল কুঞ্চন নিয়ে তাকিয়ে আছেন। শাওলিন মেঝের ওপর ঝুঁকে বসে অনেকগুলো লুটশিট তুলছে। দেখিয়ে বোঝা যাচ্ছে অ্যাসাইনমেন্ট পেপার এগুলো। ঠিক আশ্চর্যজনক চুলের বহরে ঢাকা পড়েছে মুখের এই পাশটা, দেখা যাচ্ছে না। অন্যদিকে বিছানার উপর চিত হয়ে পড়ে আছে তাহমিদ। ব্যাপারটা কিছুই বোধগম্য না। তবু তাহমিদ দুটো মহিলার ভেবাচেকা ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে একগাল হাসি দিয়ে বলল, কিছু না, ভুলে শরীরের ভর ছেড়ে দিয়েছিলাম, তাই এমন দনম করে শব্দ। বুঝিনি তোমার ননদের বিছানায় এত তুলতুলে। এমন তোলার মতো বিছানায় মানুষ ঘুমায়? এই বিছানায় কোনো পুরুষ মানুষ ঘুমাতেই পারবে না। বিয়ের পরপরই এটা চেঞ্জ করা দরকার। জ্যাঠাতো ভাইয়ের কথাবার্তায় হাসা উচিত রেবেকার, কিন্তু হাসিটা কেন যেন ফোটাতে পারল না। গম্ভীর তেজটা সরেজমিনে ফুটিয়ে এক ধমক দিয়ে ওঠেন, তোকে বলেছিলাম না এ ঘরে ঢুকবি না? এখানে এসেছিস কেন? বিয়ের আগে অত মাখামাখির দরকার দেখি না। বের হ তাহমিদ, উঠে পড় এ দণ্ডে। আরে উঠছি, অত রাগারাগি কিসের? আমি তো এখানে থাকতে আসিনি, দেখা করতে এলাম, আর খোঁজখবর নিতে এলাম কিছু প্রয়োজন আছে কি না। সেসব দেখার জন্য অবশ্যই আমি আছি। তোর মার কথায় কথা পাকাপাকি করেছি, তার মানে এই নয় এখনই ওর দায়ভার তোর ওপর চাপিয়ে দেব। এখন কথা না বাড়িয়ে এই ঘর থেকে বের হ। যা কথা বলা ড্রয়িং রুমে পর্যন্ত, বেডরুম পর্যন্ত কোনো আলাপ না।
আমি এটা পছন্দ করি না তাহমিদ, শেষবারের মতো বলে দিলাম, আর বলবো না আমি। শেষে জোরালো ভঙ্গিতে শেষ ছবকটা দিয়ে দেন রেবেকা। এরপর আর কোনো তর্ক বাক্য কথা বিনিময়ের সুযোগ থাকে না। শাওলিনের দিকে আসি শাওলিন বলে ঘরটা থেকে বেরোলো তাহমিদ। সঙ্গে বেরিয়ে গেলেন রেবেকা। জোহরা বেরোতে গিয়েও কী যেন মনে করে পা থমকে পিছু ফিরলেন। সোজা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন জোহরা। কী যেন বুঝলেন মনে মনে। ঠিক তখনই একজোড়া লাল অশ্রুপূর্ণ চোখের সাথে চোখাচোখি হলো ওনার। শুধু চোখ দুটোই লাল বর্ণে টলমলো করছে, সমস্ত মুখই যেন নির্বিকার। ভিজে উঠেছে চোখের ঘন পল্লব, নাকের ডগায় কেবল লালচে ছাপ। অ্যাসাইনমেন্ট পেপারগুলো তুলে দাঁড়িয়ে গেল শাওলিন। টেবিলের টপ টপ গড়িয়ে পড়ল দু চোখের শিশির ফোঁটা। অবিরাম ফোঁটায় ফোঁটায় ঝরিয়ে যাচ্ছে, তবু ওর হাত চলছে, কাগজ গোছাচ্ছে, স্ট্যাপলার করছে, সব করছে সব।